আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিক জামান, ইওর আশিক ভাইয়া। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার এমসিকিউ ফাইনাল রিভিশন ক্লাসে। এখন আলোচনা করব রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারটি। সো এই চ্যাপ্টারটি থেকে কোন পার্টিকুলার বিষয়গুলো থেকে আসলে শুধুমাত্র এমসিকিউ আসে। তো চলো আমরা সরাসরি শুরু করি, এবং তোমরা অবশ্যই শুরুতে সবাই ভিডিওটি শেয়ার করে দাও এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, এবং তোমরা কমেন্টে জানাও যে তোমাদের এই ক্লাসগুলো আসলে কন্টিনিউ চাই কিনা, এবং তোমাদের বিগত যে অলরেডি তোমাদের কি কর্মমুখী রসায়ন চ্যাপ্টারটা দিয়ে দিয়েছি সেটা করেছো কিনা এবং কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাও। তো চলো কথা না বাড়ি সরাসরি শুরু করি আমাদের রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারটি। সো এখান থেকে তুমি মিনিমাম 5-6 মার্ক তো কমন পাবাই। সো এখান থেকে 5-6 মার্ক তুমি কমন পাবাই। সো আমরা খুব দ্রুত অল্প সময়ের মধ্যে গুছিয়ে ক্লাসটি নেওয়ার চেষ্টা করবো। সো সবাই অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও। তো চলো আমরা এখান থেকে শুরু করি। শুরুতে দেখো আমাদের এখানে যেই টপিকটা রয়েছে মুখস্থ, শুরুতেই তোমার রয়েছে গ্রিন কেমিস্ট্রি। সো গ্রিন কেমিস্ট্রির ব্যাপারটা তোমাকে শুরুতেই মুখস্থ করে নিতে হবে যে গ্রিন কেমিস্ট্রির মূল নীতি হচ্ছে 12টি। গ্রিন কেমিস্ট্রির মূল নীতি কয়টি? সো গ্রিন কেমিস্ট্রির মূল নীতি হচ্ছে 12টি। 1991 সালে গ্রিন কেমিস্ট্রির মূল নীতি প্রদান করা হয়, এবং এই 12টা তোমাকে ঠাড়া মুখস্থ রাখতে হবে। এবং সর্বোত্তম অ্যাটম ইকোনমি হচ্ছে আমাদের সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ গ্রিন কেমিস্ট্রির নীতি। সো 12টা নীতির মধ্যে তোমাকে 12টাই মুখস্থ রাখতে হবে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে নিজের কোনটি গ্রিন কেমিস্ট্রির নীতি নয়, নিজের কোনটি গ্রিন কেমিস্ট্রির নীতি। সো 12টা ঠাড়া মুখস্থ করে ফেলো, এর বাইরে আর কোনো কথা নেই, ঠাড়া মুখস্থ করে ফেলো যেন তুমি চিনতে পারো। সো অ্যাটম ইকোনমি হচ্ছে সর্বোত্তম, অ্যাটম ইকোনমি হচ্ছে আমাদের গ্রিন কেমিস্ট্রির অধিক তাৎপর্যপূর্ণ নীতি। সে ব্যাপারটা একটু খেয়াল রাখবা। সো মুখস্থ করে ফেলো। এরপরে তোমার আসবে হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য বা শর্ত দেখো 4টি। কি? সাম্যের স্থিতিশীলতা বা স্থায়িত্ব, সাম্যের স্থিতিশীলতা। তারপর হচ্ছে উভয় দিকে সুগম্যতা, বিক্রিয়ার অসম্পূর্ণতা। আমরা জানি রাসায়নিক সাম্যাবস্থা তার মানে কি, যখন সাম্যাবস্থায় পৌঁছে বিক্রিয়াটি কি অসম্পূর্ণ থাকে। প্রভাবকের ভূমিকাহীনতা, এখানে প্রভাবকের কোনো ভূমিকা থাকে না, প্রভাবকের কোনো ভূমিকা থাকে না। সো ব্যাপারটা একটু মাথায় রাখবো আমরা এই জায়গাটায়। সো এই 4টা খুব ভালো মতো মনে রাখো, পরীক্ষা প্রশ্ন আসবে নিজের কোনটি রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য, নিজের কোনটি বৈশিষ্ট্য নয়। সো ঠাড়া মুখস্থ করতে হবে। সো খুব সুন্দরভাবে তোমাকে গুছাই দিলাম, মুখস্থ করে ফেলো। গেল। অবশ্যই কিন্তু পরীক্ষা আসবে এখান থেকে, অবশ্যই তোমার কিন্তু পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবেই। সো কোনোভাবে কিন্তু এটা মিস করার কিন্তু সুযোগ নেই। এরপরে খেয়াল করো, রাসায়নিক সাম্যাবস্থায় তোমরা গ্রাফ আছে জানো, সে বিক্রিয়া হারের সাথে সময়ের গ্রাফ কীরকম হয় দেখো, এই যে। সো গ্রাফটা একটু খেয়াল রাখতে পারি আমরা এখান থেকে। এরপরে দেখো কেপিকেসি। সো আমরা শুরুতেই কেপিকেসি এখান থেকে কি জানতে হবে সেটা একটু জেনে নিই, চলো। সো কেপিকেসির মধ্যে থেকে প্রথমত তোমাকে বলবে যে কেপিকেসির ম্যাথ আসতে পারে বা কেপিকেসির সম্পর্ক আসতে পারে, নানানভাবে আসতে পারে। সো শুরুতে আমরা কেপিকেসির সম্পর্কটা দেখাই যে কেপি আর কেসির মধ্যে সম্পর্ক হচ্ছে কেপি সমান কেসি RT টু দি পাওয়ার ডেল এন। তোমাকে একটা বিক্রিয়া দিয়ে বলবে কি যে এই বিক্রিয়ার কেপিকেসির মধ্যে সম্পর্ক কোনটা বা নিচের কোনটা সঠিক। সো কেপি আর কেসির মধ্যে সম্পর্ক লেখা থাকবে, তোমাকে বলতে হবে কোনটা সঠিক। সম্পর্কটা কি? কেপি সমান কেসি RT টু দি পাওয়ার ডেল এন। ডেল এনটা বের করবো কিভাবে? ডেল এনটা আমরা যখন আমাদের প্রশ্নগুলো আসবে তখন আমি তোমাকে বের করে দেখাবো। আপাতত তুমি মনে রাখো ডেল এনটা হবে এরকম যে N2 মাইনাস N1। N2 উৎপাদের মোট মোল, গ্যাসীয় উৎপাদের মোট মোল, বাংলা কথাটা মনে রাখো, গ্যাসীয় উৎপাদের মোট মোল। আর N1 বিক্রিয়কের মোট মোল, তবে গ্যাসীয় বিক্রিয়কের মোট মোল। অর্থাৎ N2 গ্যাসীয় উৎপাদের মোট মোল, যোগ করবো আমরা উৎপাদে কত মোল আছে মোট গ্যাসীয় অবস্থায়, আর বিক্রিয়কে গ্যাসীয় অবস্থায় মোট কত মোল আছে। সো বিয়োগ করে দিলে পেয়ে যাবো ডেল এন। কেপি সমান সমান কেসি RT টু দি পাওয়ার ডেল এন। এবং এরপর তোমার একটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে কেপি কেসি এর একক। সো কেপি এর একক, সো যেটা প্রয়োজন হবে সেটা আমি লিখে দিচ্ছি, তুমি সেটা একটু রিভিউ করে নাও, দেখবে এগুলো দিয়েই তোমার প্রশ্ন আসবে। একক কি ATM টু দি পাওয়ার ডেল এন, মনে রাখবা কেপি এর একক ATM টু দি পাওয়ার ডেল এন। এবং একইভাবে কেসি আছে, এই কেসি এর একক আমাদের এরকম মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। কেসি এর একক মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। সো মনে রাখবো যে এককটা কি ATM টু দি পাওয়ার ডেল এন, আর মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। ডেল এন কীভাবে বের করবো? N2 মাইনাস N1। সো প্রথমত গেল এই জিনিসটা, কেপিকেসি এর একক, কেপিকেসি এর সম্পর্ক। তোমার এখান থেকে কেপিকেসি এর বিভিন্ন ছোটোখাটো ম্যাথ কিন্তু আসবে, যে তোমার একটা বিক্রিয়া দিয়ে বলবে কি এখান থেকে কেপিকেসি এর ম্যাথ তোমাকে করতে বলবে, কেপি নির্ণয় করতে বলবে, কেসি নির্ণয় করতে বলবে। এবং এই জায়গাটার মধ্যে আমাদের কেপিকেসির এতটুকু জিনিস আমাদের আসলে দরকার হয়। এবং এখানে বিশেষ করে তোমার জিনিসটা দরকার হবে সেটা যে লা শাতেলিয়ার নীতি, যেটা সেটা তোমার অবশ্যই প্রশ্ন আসবে। এই পেজ থেকেও 1 নম্বর তুমি কমন পাবা, এই পেজ থেকে 1 নম্বর কমন থাকবে, এবং এই পেজ থেকেও 1 নম্বর কমন থাকবে। সেটা কেপিকেসির আমরা যেখানে পড়বো কি যে লা শাতেলিয়ার নীতি। বিশেষ করে আমরা কেপিকেসি না লিখে সরাসরি লা শাতেলিয়ার নীতিটাই বলে দিতে পারি, কারণ এটা তোমার বিশেষ করে দরকার হবে। লা শাতেলীয় নীতি, লা শাতেলীয় নীতি।
সো লাহাসাদিলের নীতির মধ্যে কি বলা হয়েছে সেটা তুমি একটু দেখো। কয়েকটা জিনিস তোমাকে প্যারামিটার নিয়ে কাজ করতে হবে, যে তাপমাত্রার প্রভাব, যে তাপমাত্রা যদি বৃদ্ধি করো হ্রাস করো তাহলে কী কী ঘটনা ঘটবে। সো তাপমাত্রা, সো একটা কথা মনে রাখো, যদি তুমি বুঝতে পারো উদ্দীপক থেকে সেটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া, তাহলে একরকম সিনারিও, তুমি একরকম জিনিস মনে রাখবা। আর যদি দেখো তাপহারি তাহলে তোমাকে আরেক রকম সিনারিও করতে হবে। সো তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কী হয় এটা আশা করি তোমাদের মনে আছে। তাপোৎপাদী বিক্রিয়ায় যদি কী করি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি, এই উপরে দিয়ে বুঝলাম কি তাপমাত্রা বৃদ্ধি, আমি লিখে দিচ্ছি সরাসরি যে তাপমাত্রা আমাদের কী হবে, এখানে যদি কী হয় যে তাপমাত্রা বৃদ্ধিতে, সো টি বৃদ্ধিতে, তাপোৎপাদী বিক্রিয়াতে তাপমাত্রা বৃদ্ধিতে কি হয় যে বিক্রিয়া কোন দিকে অগ্রসর হয়, বিক্রিয়া পিছন দিকে অগ্রসর হয়, বিক্রিয়া পিছনে অগ্রসর হয়। তাহলে লিখে দিলাম আমি যে বিক্রিয়া পশ্চাৎবর্তী হয়। সো বিক্রিয়া পশ্চাৎ দিকে যায়। তো সংক্ষেপে তুমি মনে রাখতে পারো বিক্রিয়া পশ্চাৎ দিকে, সো বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হয়। ঠিক একইভাবে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে না নিয়ে তুমি যদি কি নাও আর উল্টাভাবে বলতে পারো তাপমাত্রা হ্রাস করলে কি হবে, সম্মুখ দিকে, সেটাও লিখে রাখি আমরা। টি হ্রাস করলে, হ্যাঁ, তাপমাত্রা বৃদ্ধি না করে তাপমাত্রা হ্রাস করলে কি হয় যে বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হয়, মানে সামনের দিকে যায়। সহজ কথা, বিক্রিয়া সম্মুখ দিকে যায়। সম্মুখ দিকে কি থাকে, সম্মুখ দিকে থাকে হচ্ছে উৎপাদের দিকে যায়। আর পশ্চাৎ দিকে কি থাকে, বিক্রিয়ক। এটুকু তো আমরা বুঝি, তাই না, এটুকু আমরা বুঝি। সেম একইভাবে আমরা তাহলে তাপ উৎপাদের ক্ষেত্রে না লিখে ফেলতে পারি কি যে তাপহারির ক্ষেত্রে। সো তাপহারির ক্ষেত্রে কি হবে, জাস্ট উল্টা হবে। সো এটা খেয়াল রাখবো আমরা, তাপহারির ক্ষেত্রে কি হবে যে তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়া কোন দিকে যাবে, বিক্রিয়া সামনে যাবে, বিক্রিয়া সামনে যাবে। তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়া সামনে যাবে, বাংলা কথা, সামনে যাবে মানে কি উৎপাদের দিকে যাবে, উৎপাদ বৃদ্ধি পাবে, এভাবে বুঝতে হবে। এবং তাপমাত্রা হ্রাস করলে কি হবে, বিক্রিয়া কি হবে যে হচ্ছে পশ্চাৎবর্তী হবে, পিছনের দিকে আসবে, অর্থাৎ বিক্রিয়কের দিকে আসবে, পশ্চাৎবর্তী হবে। তাপমাত্রা ব্যাপারটা বুঝে গেল। এখন তুমি তাপ উৎপাদী নাকি তাপহারি সেটা কীভাবে বুঝবা, সংক্ষেপে বুঝাই দিচ্ছি। যদি তুমি দেখো এখানে কি লেখা আছে, ∆H = নেগেটিভ, তাহলে বুঝবা কি তাপ উৎপাদী। অথবা যদি লেখা থাকে একটা বিক্রিয়া এরকম এ থেকে বি তৈরি হয়েছে, তারপর লেখা থাকে হচ্ছে যোগ তাপ, এরকম যদি লেখা থাকে তাহলে বুঝবা কি তাপ উৎপন্ন হয়েছে। যোগ তাপ মানে কি তাপ উৎপন্ন হয়েছে। আর তাপহারির ক্ষেত্রে তুমি কি বুঝবা, তাপহারির ক্ষেত্রে তুমি বুঝে নিবা হচ্ছে এভাবে যে ∆H যদি লেখা থাকে তাহলে ∆H এর মানটা পজিটিভ থাকবে। আর যদি কোনো একটা বিক্রিয়া লেখা থাকে, মনে করো A+B, তাহলে লেখা থাকবে মাইনাস তাপ। মাইনাস তাপ। সো মাইনাস তাপ দেখে বুঝবা কি যেখানে কি হয়েছে, মাইনাস কিছু একটা এ মাইনাস, কিন্তু ∆H এর মান মাইনাস না, কিন্তু ∆H এর মান তো পজিটিভ, আর মাইনাস তাপ মানে কি তাপহারি। এভাবে তুমি বুঝবা। এটা গেল আমাদের তাপমাত্রার ব্যাপারটা। সেম একইভাবে তোমার দরকার হবে এখানে কি, এই তাপমাত্রার পরে তোমার এখানে দরকার হবে কি যে হচ্ছে ঘনমাত্রাটা আমি বলে দিচ্ছি সংক্ষেপে। ঘনমাত্রা, সহজ কথা, ঘনমাত্রাটা তোমাকে বলে দিই এখানে যে ঘনমাত্রার ব্যাপারটা খুবই সিম্পল। তুমি যদি কী করো, বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে কি ঘটবে, সামনে যাবে। বিক্রিয়কের ঘনমাত্রা, মনে রাখবে এখান থেকে বিক্রিয়কের ঘনমাত্রা। সো বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধিতে কোথায় যাবে, সামনে যাবে, হ্যাঁ, সামনে যাবে। আর উল্টাভাবে তুমি যদি কী করো যে উৎপাদের ঘনমাত্রা বাড়াও, তাহলে পিছনে আসবে। উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধিতে কোথায় আসবে, পিছনে আসবে, বা হচ্ছে পশ্চাৎবর্তী হবে। সহজ কথা, পশ্চাৎবর্তী মানে কি বিক্রিয়কের দিকে আসবে। সো পশ্চাৎবর্তী হবে। সো ডান, দ্যাটস ইট। সো এইটা তুমি এখান থেকে ছোটো করে মনে রাখো। আর তোমার একটু মনে রাখতে হবে এখান থেকে, সেটা হচ্ছে কি যে চাপের প্রভাবটা মনে রাখতে হবে। সো এটা খুব ইম্পর্টেন্ট। সো এগুলো দিয়েই তুমি একটা বহুপদী MCQ পাবাই। সো অবশ্যই তুমি যেন নিজ যোগ্যতায় তুমি দিতে পারো, সেজন্য শেখার করো। চাপের ক্ষেত্রে কী হবে মনে করো, চাপের ক্ষেত্রে কী ছিল যে ∆N = 0 হলে চাপের প্রভাব নেই, যে N = 0 হয়ে যায় তাহলে তুমি দেখবা চাপের প্রভাব নেই। তাহলে চাপের প্রভাব আসলেই তোমাকে ∆N বের করতে হবে। আর যদি দেখো ∆N এর মানটা 0 নয়, ∆N যদি 0 না হয়, ∆N = 0 হলে, প্লাস আসুক মাইনাস আসুক ডাজেন্ট ম্যাটার, তাহলে কি বলবো আমরা এখানে, চাপের প্রভাব কি বলবো আমরা, আসে। এবং চাপের প্রভাবটা কোন দিক থেকে কোন দিকে হবে সেটা তুমি মনে রাখো। চাপের প্রভাব যদি থাকে তাহলে কি হবে, বেশি মোল থেকে কম মোলের দিকে অগ্রসর হবে। সহজ কথা, তুমি দেখবা চাপ বৃদ্ধি করলে কি হবে, চাপ বৃদ্ধি করলে, আমি কথা লিখে দিচ্ছি, চাপ বৃদ্ধিতে কি ঘটনা ঘটবে, তুমি দেখবা যে কোথায় বেশি মোল আছে, হ্যাঁ, চাপ বৃদ্ধিতে বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে। বাংলা কথা, বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে, বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে, বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে, বেশি মোল থেকে কম মোলের
দিকে যাবে। দ্যাটস ইট। সো বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে। আর চাপ হ্রাস করলে কি হবে? কম মোল থেকে বেশি মোল দিকে আসবে, উল্টা হবে। সহজ জিনিস। সো এই হচ্ছে আমাদের প্রভাবগুলো, অবশ্যই তুমি মনে রাখো। এখন তুমি দেখো এই অংশ থেকে তুমি মোটামুটি উত্তর করতে পারবে, ঠিক আছে? আর যদি কখনো আসে বিক্রিয়ার হার ইকুয়াল টু কী হবে? যে হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন, হ্যাঁ, ঘনমাত্রার পরিবর্তন বা হচ্ছে সময়ের পরিবর্তন, বিক্রিয়ার হার। এবং বিক্রিয়ার হার কিসের উপর নির্ভর করে? বিক্রিয়ার হার চাপ, তারপর হচ্ছে ঘনমাত্রা, প্রভাবক, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সব কিছুর উপর নির্ভর করে বিক্রিয়ার হার। আর যদি জিজ্ঞেস করে হচ্ছে সাম্যাবস্থা অথবা জিজ্ঞেস করে সাম্য ধ্রুবক, সো মনে রাখবা সাম্য ধ্রুবক নির্ভর করে হচ্ছে শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। সাম্য ধ্রুবক টি এর উপর নির্ভরশীল, অনলি টি, হ্যাঁ, শুধু টি এর উপর নির্ভরশীল, শুধু টি এর উপর নির্ভরশীল, শুধু টি এর উপর নির্ভরশীল। সো এই ব্যাপারটা একটু খেয়াল রেখো, যেখানে বিক্রিয়ার হার সব কিছুর উপর নির্ভরশীল হচ্ছে, কিন্তু সাম্য ধ্রুবক শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। দ্যাটস ইট, এটা মনে রাখো এখান থেকে। এবার আসলে একটু প্রশ্নগুলো দেখি এখান থেকে, এই পার্টের এই অংশের ধূমধাপে দেখে ফেলি আমরা। বলছি রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য, আগেই বলেছি রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য, গ্রিন কেমিস্ট্রির নীতি, তারপরে উভমুখী বিক্রিয়া, এগুলো কিন্তু মুখস্থ প্রশ্ন আসবে। রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কোনটি? বিক্রিয়ার সমাপ্তি না বিক্রিয়ার স্থিতিশীলতা বা মানে সাম্যের স্থিতিশীলতা। তাহলে এটা আমাদের হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য। প্রভাবকের প্রয়োজনীয়তা না, প্রভাবকের প্রয়োজনহীনতা আসলে হবে। তাহলে উত্তর কী হবে? সাম্যের স্থিতিশীলতা। এখন এটা বিক্রিয়া দিয়ে বলছি, নিজের কোনটা সঠিক? আগেই বলেছিলাম কেপি কেসের সম্পর্ক। দেখো কেপি কেসের সম্পর্ক বের করতে বলে, তুমি লিখবা, আমরা জানি কেপি সমান লিখবা কেসি, তারপর লিখবা আর টি, এবার টু দি পাওয়ার ডেলেন, ডেলেনের মানটা বের করতে হবে। ডেলেন ছিল কি? N2 - N1। N2 দেখো কি উৎপাদে কয় মোল আছে? গ্যাসীয় কয় মোল আছে? 2 মোল। তাহলে N2 এর মান হচ্ছে কত আমাদের? 2। এবার N1 দেখো, N1 গ্যাসীয় আছে, ওকে ফাইন, জি লেখা, এটাও গ্যাসীয়। এখানে আছে 3 আর এখানে আছে কত হচ্ছে? এটা কিন্তু 2 নাম্বার প্রশ্ন আর কি, হ্যাঁ। সো এখানে আছে 3 আর এখানে আছে কত? 1, 3 একে 4। তাহলে আমাদের N1 হচ্ছে 4। সো আমরা যদি বিয়োগ করি তাহলে N2 - N1, তাহলে উত্তর কি আসবে? 2 - 4, এরকম আসবে। N2 - N1, 2 - 4। তাহলে কেপি সমান কেসি আরটি -2। কেপি সমান কেসি আরটি -2 কোথায় আছে? এই দেখো এটার মধ্যে, কেপি সমান কেসি আরটি -2। সো এটাই হবে তোমার উত্তর। এভাবে তোমার প্রশ্ন পরীক্ষা আসবে, এই টাইপের প্রশ্ন আসবে। তাছাড়া আমরা যে বলছিলাম গ্রিন কেমিস্ট্রির নীতির পাশাপাশি, মুখস্থ নীতির পাশাপাশি একটা ম্যাথ আসতে পারে। সেই ম্যাথের একটা ডেমো তোমাদেরকে দিয়ে দিয়েছি, চট্টগ্রাম বোর্ড 19 শেষে ছিল। তোমাকে এরকম একটা দিয়ে বলছে কি, বিক্রিয়া দিয়ে বলছে কি, এটার অ্যাটম ইকোনমি কত? তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে অ্যাটম ইকোনমি, পার্সেন্টেজ AE মানে হচ্ছে অ্যাটম ইকোনমি। অ্যাটম ইকোনমির সূত্র হচ্ছে, নিচে হচ্ছে উৎপাদের মোট ভর, নিচে কি নিব আমরা? উৎপাদের মোট ভর। দেখো উৎপাদ কি আছে এখানে? এই যে বিক্রিয়াটা ছিল, বিক্রিয়ার পরে দেখো এই যে একটা উৎপাদ যোগ এইটা, তাহলে এটা উৎপাদের মোট ভর নিতে হবে। দেখো পানি আছে, পানির ভর তো 18 আমি নিয়ে নিলাম, কিন্তু এটার ভর পাইলাম কিভাবে? দেখো যোগ করেছি আমরা আস্তে আস্তে, যে এটার ভর হচ্ছে 12, তারপরে হাইড্রোজেন আছে 3টা, তারপরে আবারও কার্বন 12, এই যে ও আছে 16, 32, এভাবে আমরা বের করেছি। আণবিক ভর বের করতে তোমরা পারো 88। সো নিচে মোট ভর, উৎপাদের মোট ভর, নিচে হবে উৎপাদের মোট ভর, আর উপরে হবে কাঙ্ক্ষিত উৎপাদের ভর। তুমি নিয়মটা মনে রাখো, নিচে হবে উৎপাদের মোট ভর, যতগুলো উৎপাদ আছে সকলের ভর আমি নিব, আর উপরে নেব কাঙ্ক্ষিত উৎপাদ। দেখো এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, কাঙ্ক্ষিত উৎপাদ অনেক সময় বলা থাকে, কিন্তু এখানে বলা নাই, কিন্তু আমরা বুঝতে পারছি এটাই হবে কাঙ্ক্ষিত উৎপাদ, কারণ পানি তৈরি করার জন্য আমরা আসলে এই বিক্রিয়া দেইনি, আমরা এটাই তৈরি করতে চেয়েছি আসলে। তো এটি হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ, মেইন উৎপাদ। সো মেইন উৎপাদটা উপরে দিব। সো 88 উপরে দিলাম, এই যে এত ভাগ এত করে দিলে উত্তরটা তুমি পেয়ে যাবা। এভাবে তোমার বের করতে হয় অ্যাটম ইকোনমি, নিচে উৎপাদের মোট ভর, উপরে কাঙ্ক্ষিত উৎপাদের ভর, মনে রেখো। গেল এই জিনিসটা। এবার দেখো সবুজ রসায়নে তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে হ্যাঁ এরকম প্রশ্ন আসে যে নিচের কোনটি গ্রিন কেমিস্ট্রির অন্তর্ভুক্ত, সবুজ রসায়নের অন্তর্ভুক্ত বা অন্তর্ভুক্ত নয়, এভাবে আসবে। সো সবুজ রসায়নের অন্তর্ভুক্ত, সবগুলো অন্তর্ভুক্ত। সো নীতিগুলো জানলে তুমি উত্তরগুলো করতে পারবা। সো এরকম প্রশ্ন আসবে, তোমাকে ডেমো দেখাইলাম যে হ্যাঁ তুমি কিন্তু একটু ওই যেগুলো মুখস্থ করতে বলছিলাম করে নিও। এবার দেখো তোমাকে বলেছে এখানে নাইট্রোজেন, হাইড্রোজেন ইত্যাদিগুলো দেওয়া আছে, কেপির একক কোনটি? সো তুমি জানো ATM টু দি পাওয়ার ডেল এন। সো তুমি লিখবা এখানে ATM টু দি পাওয়ার ডেল এন। সো ডেল এন এর মান কত খেয়াল করো, এখানে আছে কত 2, তাহলে আমি সাইডে বের করে নিচ্ছি, এখানে ডেল এন সমান কত হবে? উৎপাদ আছে কত 2 মাইনাস বিক্রিয়ক কত 3, আর এখানে এটা কিন্তু 3 নাম্বার প্রশ্ন। সো সামনে আছে 1, 3 একে 4, 2 - 4 মানে কত আসবে? ডেল এন সমান আসবে হচ্ছে -2। তাহলে তোমার উত্তর হবে কত? ATM টু দি পাওয়ার -2। কোন অপশনটার মধ্যে রয়েছে? ডি নাম্বারে। ডান, শেষ। গ্রিন কেমিস্ট্রির অধিক তাৎপর্যপূর্ণ নীতি, আগে বলেছিলাম অ্যাটম ইকোনমি। দেখো সর্বোত্তম, এ দেখো অ্যাটম ইকোনমি, সর্বোত্তম অ্যাটম
সর্বোত্তম অ্যাটম ইকোনমি, ঠিক আছে, সর্বোত্তম অ্যাটম ইকোনমি। সো এটা হচ্ছে সর্বোত্তম। এবং গ্রিন কেমিস্ট্রির সূচনা হয় কত সালে? 1991 সালে। এটা আমরা বলেছিলাম। উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য হলো, বৈশিষ্ট্য কি? যে উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় আসতেছে, সাম্যাবস্থায় আসার প্রবণতা। রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য আগেই বলেছি, ওই যে 4টা ছিল, কোনটার মধ্যে দেখো আছে রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কোনটি? বৈশিষ্ট্য 9 বলেনি কিন্তু। সো ভালো মতো পড়ে দেখবো। বিক্রিয়া সমাপ্তি, বিক্রিয়া এই সাম্যের স্থিতিশীলতা। সো এটা কিন্তু স্থিতিশীলতা। সো এটা কিন্তু আরও একবার এসেছে, সাম্যের স্থিতিশীলতা অনেক ইম্পর্টেন্ট। রাসায়নিক সাম্যাবস্থার শর্ত নয়, আবারও কিন্তু অনেকবার আসছে এই প্রশ্ন। শর্ত নয় বলেছে, এবার কোনটা শর্ত নয়? সাম্যের স্থায়িত্ব, বিক্রিয়ার সম্পূর্ণতা, বিক্রিয়ার দেখো প্রভাবকের ভূমিকাহীনতা, উভয় দিকে সুগম্যতা, এগুলো সবই কিন্তু আমাদের শর্ত। তাহলে শর্ত নয় কোনটি? এগুলো যদি শর্ত হয় তাহলে শর্ত নয় হচ্ছে এটা বিক্রিয়ার সম্পূর্ণতা। মেন জিনিসটা কী হবে? বিক্রিয়ার অসম্পূর্ণতা। বিক্রিয়া কিন্তু এখানে কি হবে না? সম্পূর্ণ হবে না, ঠিক আছে। ওকে, এবার দেখো এই যে তো বলেছিলাম লাস্ট হাতিলাতে যে প্রশ্ন আসবে সেটা খেয়াল করো। একটা বিক্রিয়া দেওয়া আছে এবং খেয়াল করে দেখো ডেল এইচ ইকুয়াল টু এত। তো মানে তোমাকে খেয়াল করে দেখতে হবে ডেল এইচের মানটা পজিটিভ কিনা। হ্যাঁ, ডেল এইচ পজিটিভ, তার মানে তুমি বুঝছো এটা কি বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। আচ্ছা ঠিক আছে, তাপহারী বিক্রিয়া, ডেল এইচ পজিটিভ। আমরা এখন কি বলছে প্রশ্নটায়? চাপ হ্রাস করলে কি হবে? আমি জানি চাপের বেলায় কি করতে হয়? ডেলেন বের করতে হয়। সো ডেলেনটা আমরা বের করি। দেখো উৎপাদ কত আছে এখানে? 1, এখানে আছে 1, তাহলে 1 1 2 আসবে, মাইনাস এখানে কত আছে? 1। দেখো এই পাশে কি আছে? 1, কিছুই না মানে 1 আছে। তাহলে 2 - 1 মানে কত? 1। তাহলে ডেলের মানটা কত? 0 না? 0 নয়, তার মানে চাপের প্রভাব আছে। এবার কোন দিকে মোল বেশি? দেখো এদিকের মোলটা বেশি না? 1 + 1, এদিকে বেশি, বেশি মোল। চাপ হ্রাস করলে আমরা জানি চাপ বৃদ্ধি করলে কি হয়? বেশি মোল থেকে কম মোলের দিকে যায়। তাহলে চাপ হ্রাস করলে কি হবে? কম মোল থেকে বেশি মোলের দিকে যাবে। তাহলে চাপ হ্রাস করলে ডান দিকে যাবে আর কি, কম মোল থেকে বেশি মোলের দিকে যাবে। তাহলে দেখো ডান দিকে যদি যায় তাহলে কিসের পরিমাণ বাড়বে? PCl3 বাড়বে, ক্লোরিন বাড়বে, ক্লোরিনের পরিমাণ বৃদ্ধি পায়। ওকে, সত্যি কথা। বিক্রিয়া সম্মুখমুখী হয়, হ্যাঁ এটাও সত্যি কথা। কেপি এর মান বৃদ্ধি পায়। এখন তুমি কিভাবে বুঝবে যে কেপি এর মান বৃদ্ধি পায় কিনা? সো তুমি এখন এই জিনিসটা খেয়াল করে দেখো যে ক্লোরিনের পরিমাণ বৃদ্ধি পায় বুঝতে পারলা, বিক্রিয়ার সম্মুখমুখী হয় বুঝতে পারলা। এবার কেপি এর মানটা বৃদ্ধি পায় কেন? কেপি এর মানটা কিসের উপর নির্ভর করে? সো এই কেপি এর মানটা কিন্তু নির্ভর করে হচ্ছে যে তোমার যে হচ্ছে তাপমাত্রার উপরে। সো এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যেহেতু আমাদের আমাদের পরিবর্তনটা দেখতে পাচ্ছি। সো ডেলেনের পার্থক্য যেহেতু আছে তার মানে হচ্ছে চাপের প্রভাব আছে। কিন্তু দেখো আমরা কি বলেছি যে বিক্রিয়ার চাপ হ্রাস করলে কি হবে? এটার পরিমাণ বৃদ্ধি পাবে, বিক্রিয়ার সম্মুখমুখী হবে। কেপি এর পরিমাণ বৃদ্ধি পাবে কিনা? সো একটু আগে বললাম যে কেপি এর মানটা নির্ভর করে তাপমাত্রার উপরে। সো যেহেতু তাপমাত্রার কোনো চেঞ্জ এখানে আমরা কোনো কথা বলিনি, তাহলে কেপি এর মান বৃদ্ধির আসলে কোনো কথা হবে না। তার মানে কি হবে? এই যে প্রথম দুটো, এটা আমাদের উত্তর হয়ে যাবে। পরবর্তীতে বলেছে তাপহারী বিক্রিয়া হলো, দেখো তাপহারী বিক্রিয়া কি? তাপহারী বিক্রিয়া কি হবে? দেখো ডেলিসটা পজিটিভ হবে। সেখানে দেখো বিক্রিয়া দিয়ে যোগ তাপ, তাপহারী বিক্রিয়া হলো। সো এটা তো কি হচ্ছে? দেখো আর জিনিস খেয়াল করো, বিক্রিয়ক যোগ তাপ, এই পাশে তাপ এই পাশে উৎপাদ। তার মানে কি? যদি তাপটাকে তুমি কেটে ওই পাশে নিয়ে আসো তো কি মাইনাস তাপ হয়ে যাবে না? আর আমরা শিখেছিলাম মাইনাস তাপ হলে সেটা তাপহারী বিক্রিয়া হয়, মনে আছে? আর এখানে লেখা আছে R+Z উৎপাদ, ডেল এস ইকুয়াল টু পজিটিভ। ডেল এস পজিটিভ মানেই হচ্ছে কি? তাপহারী বিক্রিয়া। এখানেও খেয়াল করো এল যোগটি উৎপাদ যোগ তাপ না, উৎপাদ যোগ তাপ যদি হয় তাহলে তাপ উৎপাদই হয়েছে। তাহলে উত্তর কোনটা হবে? প্রথম দুটা। দেখো এই পাশে যোগ তাপ ব্যাপারটা মানে কিন্তু ওই পাশে মাইনাস তাপ, ব্যাপারটা বুঝতে হবে। সো এই পাশে যোগ তাপ থাকবে, তুমি ওই পাশে নিয়ে মাইনাস নাকি প্লাস চেক করবা, তাহলে দেখবা বুঝে যাবা। সো আমরা বুঝতে পেরেছি এখানকার প্রথম দুইটা আমাদের উত্তর হবে। বলছে এই একটা বিক্রিয়া, বলছে ডেল ইজ ইকুয়াল টু পজিটিভ। প্রশ্ন জিজ্ঞেস করেছে এখানে ডেল ইজ পজিটিভ, মানে তাপহারী বিক্রিয়া। আমরা লিখে নিয়ে এসেছি কি? দেখো ডেল ইজ পজিটিভ দেখতেই পাচ্ছি, লিখেছে ডাইরেক্ট। তাহলে কি হবে? তাপহারী বিক্রিয়া। সো তুমি এটা মনে মনে তুমি আগে আইডেন্টিফাই করলা। তাপমাত্রা বাড়ালে, তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়লে সামনের দিকে যায়, কথা সত্য। চাপ বাড়ালে সাম্যাবস্থায় কোনো পরিবর্তন হয় না। দেখি তো পরিবর্তন হয় কি হয় না। দেখো এখানে যে দেখেন কি আছে, দেখো এখানে 1 এবং 1। ও খেয়াল করে দেখো ডেলেন কিন্তু 0, ডেলেন ইকুয়াল টু 0। খেয়াল করেছো? দেখো এখানে হচ্ছে 1 এবং এখানেও 1, 1 1 যোগ করলে কত? 2। আর এখানেও 1, এখানেও 1, তাহলে বিয়োগ করলে কত আসবে? 2 - 2 মানে 0। ডেলেনের কোনো নাই, মানে পার্থক্য নাই, অর্থাৎ ডেলেন 0। তার মানে কি? চাপ বাড়ালে সাম্যাবস্থার কোনো পরিবর্তন হয় না, কথা সত্য। বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে পশ্চাৎমুখী হয় না, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে তো সম্মুখ দিকে যাবে। তাহলে এটা ভুল কথা, এটা ভুল কথা। তাহলে উত্তর কোনটা হবে? 1 ও 2। ভরক্রিয়ার সূত্র হিসেবে কোনটিকে সক্রিয় ভর হিসেবে নির্দেশ করা হয়? মোলার ঘনমাত্রা আর হচ্ছে আংশিক চাপ। আংশিক চাপ তো এখানে নেই, তাই মোলার ঘনমাত্রা আছে দুইটা। আমরা জানি কি সূত্রে সক্রিয় ভর কয়টা? দুইটা, একটা হচ্ছে আংশিক চাপ, একটা হচ্ছে আংশিক চাপ, আর হচ্ছে মোলার ঘনমাত্রা। মোলার ঘনমাত্রা দুইটা, ঠিক আছে? আংশিক চাপ, মোলার ঘনমাত্রা, সক্রিয় ভর দুইটা। সাম্য ধ্রুবকের মান একটু আগে বলেছিলাম, সাম্য ধ্রুবক প্রশ্ন ভালো পড়তে হবে, তাপমাত্রার উপর নির্ভর করে। সাম্য ধ্রুবক তাপমাত্রা, শুধু তাপমাত্রার উপর নির্ভর করে। আবার এসেছে সাম্য ধ্রুবকের মান তাপমাত্রার উপর নির্ভরশীল, কথা সত্য। প্রভাবক দ্বারা প্রভাবিত হয় না, ইয়েস, এখানে কোনো প্রভাবক দ্বারা প্রভাবিত হবে না।
ক্ষুদ্র হলে মিশ্রণে বিক্রিয়ক বেশি থাকে, হ্যাঁ এটাও, তাহলে সবগুলো এখানকার কারেক্ট অ্যান্সার। সো খেয়াল রাখবো একটু আমরা এখান থেকে, বলেছে নিচের কোন বিক্রিয়ার ডেলেন শূন্য চেয়ে বড়, বের করতে হয় তোমাকে, কিছু করার নেই, শূন্য চেয়ে বড়। সো খেয়াল করে দেখো ডেলেন যদি এটা বের করি, এটা ডেলেন কত হয়, উৎপাদ হচ্ছে আমাদের 2 আর বিক্রিয়ক হচ্ছে কত 1, তাহলে 2 - 1 মানে কত 1, তাহলে এটাই হচ্ছে একের চেয়ে বড়, তাহলে এটাই উত্তর হবে। অন্যগুলো বের করে দেখো হবে না, যেমন তুমি এখানে যদি বের করো, সাপোজ এটা বের করলা 2 আর এখানে 4, 2 - 4 কত আসবে, ডেলেন সমান যদি করো 2 - 4 মানে কত -2, তাহলে অবশ্যই না, হচ্ছে না, শেষ। এবার দেখো এই বিক্রিয়াটা তোমাকে বলেছে, এই বিক্রিয়াটিতে কেপিকেসির মধ্যে সম্পর্ক, আগে আমরা করেছি কেপিকেসির সম্পর্ক, আরেকবার লাস্ট টাইম করছি, এরপরে আসলে আমরা স্কিপ করবো তোমাকে দেখানোর জন্য, এই প্রশ্ন অনেক বেশি আসবে। আমরা জানতাম কেপি সমান কেসি RT টু দি পাওয়ার ডেলেন, খালি ডেলেন বের করতে হবে, কীভাবে বের করবো, এখানে ডেলেনের মান হচ্ছে দেখো 1, তাহলে লিখবো 1 মাইনাস, এখানে কত আছে দেখো, এখানেও আছে 1 আর এখানে কত আছে হাফ, তাহলে 1 প্লাস হাফ কত আসবে আমাদের, যে 3/2। সো 1 - 3/2 করলে তুমি এখান থেকে পেয়ে যাবে কত, -হাফ পেয়ে যাবা। উত্তর হবে কেপি সমান কেসি RT টু দি পাওয়ার -হাফ। সহজে তুমি এখান থেকে বের করে ফেলতে পারো, একটু হিসাব করে নাও। এবার একটু ডেমো দেখাই তোমাকে, ম্যাথ আসতে পারে আমাদের কেপিকেস থেকে, ম্যাথ আসতে পারে সিকিউ এর জন্য, যে ম্যাথগুলো আমরা করেছি গ নম্বরের জন্য, সেই ম্যাথগুলো তুমি পরীক্ষায় চলে আসতে পারে। দেখো সাধারণত একটা বিক্রিয়া দিয়ে বলেছি কি এইটার ঘনমাত্রা এত, ঘনমাত্রা এত, বলছে কেসি এর মান কত, আমরা জানি কি কেসি কি করতে হয়, উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই কে বিক্রিয়কের, সাম্যাবস্থায় উৎপাদের ঘনমাত্রা আর নিচে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা, তবে উপযুক্ত ঘাত থাকবে। সো এখানে আমাদের 2 ছিল তাহলে পাওয়ার 2, এখানে 3 ছিল তাহলে পাওয়ার 3, এখানে পাওয়ার মানে সহগ ছিল 1 তাহলে পাওয়ার 1, মানগুলো বসাইছি উত্তর চলে আসবে। সেরকম প্রশ্ন আসতে পারে, আরও কীরকমভাবে আসতে পারে দেখো, সরাসরি বলতে পারে একটা বিক্রিয়া দিয়ে, যে বলতে এটার আলফার মানে এত হলে কেপি কত, আমরা PCl5 এর বিয়োজনের বিক্রিয়াটা সরাসরি মুখস্থ জানি এবং সেটার কেপি এর সমীকরণটা আমরা মুখস্থ জানি, আলফা স্কোয়ার P1 - আলফা স্কোয়ার। সো তুমি এখান থেকে এই মানটা আলফার মান বসাই দিলে খুব দ্রুত করে ফেলতে পারবা, এরকম প্রশ্ন আসলে সরাসরি তুমি মুখস্থ বসায় সূত্র বসায় করবা। সো জাস্ট ডেমো দেখাই দিলাম। এবং দেখো যে এরকমভাবে তোমার আরও আসতে পারে, গ্রাফ দিয়ে থাকতে পারে, এরকম করে তোমাকে গ্রাফ দিয়ে বলবে কি এই বিক্রিয়াটা কি একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এটা তাপ উৎপাদী বিক্রিয়া। দেখো এটা হচ্ছে আমাদের কি, যে ইনিশিয়াল এখান থেকে শুরু হচ্ছিল, এটা হচ্ছে আমাদের এটা বিক্রিয়ক, এখানে হচ্ছে উৎপাদ, ঠিক আছে। সো এখানে তুমি বিয়োগ করলে কি পাবা, ডেলিসটা তুমি দেখো, ডেলিসটা তুমি নেগেটিভ পাবা, সক্রিয়ণ শক্তি তুমি কীভাবে পাবা। সো তুমি এখান থেকে এই দেখো এই দুটো হচ্ছে কারেক্ট আছে, বিক্রিয়া তাপটা কী হয় এত হয় E3 - E1। সো 1 ও 2 কারেক্ট, একটু খেয়াল রাখতে পারো এই প্রশ্ন থেকে। এরপরে আমরা এখান থেকে বিশেষ করে শুরু করবো হচ্ছে পিএইচ এর এই অংশটুকু, পিএইচ এর পার্টটুকু, হ্যাঁ পিএইচ এর পার্ট দিয়ে কী কী প্রশ্ন কীভাবে আসতে পারে সেটা খেয়াল করো। পিএইচ এর সূত্রগুলো আমরা একটু এখান থেকে একবার এক নজরে দেখে নিই, যে পিএইচ এর সূত্রগুলো আমাদের কী আছে এখানে। যে পিএইচ দেখো শুরুতেই অ্যাসিড যদি তোমাকে দেয়, শক্তিশালী অ্যাসিড যদি তোমাকে দেয়, শক্তিশালী অ্যাসিড যদি তোমাকে দেয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, পিএইচ সমান -log H+। যদি H+ দেওয়া না থাকে কী বসাবো, H+ এর পরিবর্তে E × আলফা × C। ই হচ্ছে তুল্য সংখ্যা, আলফা হচ্ছে বিয়োজন মাত্রা, সি হচ্ছে ঘনমাত্রা। যদি তোমাকে পিএইচ না দিয়ে তোমাকে বলে হচ্ছে একটা মানে অ্যাসিড না দিয়ে একটা ক্ষার দেয়, কী লিখবা, POH সমান কী লিখবা, -log OH মাইনাসের ঘনমাত্রা বের করবো কীভাবে, E × আলফা × C, সেম আগের মতোই আমরা বের করব। আর আমরা যদি একটা ক্ষার দিয়ে জিজ্ঞেস করে পিএইচ বের করো, তাহলে আমরা জানি পিএইচ আর POH যোগ করলে কত হয়, পিএইচ আর POH যোগ করলে সাধারণত কত আসে, যে হচ্ছে 14। সাধারণত কেন বললাম, কারণ এটা কিন্তু অন্য তাপমাত্রায় অন্য কিছু হতে পারে। সো আমাদের 25 ডিগ্রি তাপমাত্রায় 14 আসে, ঠিক আছে। সো পিএইচ আর POH যোগ করলে 14 হয়। আর একটা কথা মনে রাখবো, যে সবল অ্যাসিডের ক্ষেত্রে এই আলফার মান সব 1 বসাই দিবা। যদি দুর্বল অ্যাসিড বলে তাহলে আলফার পরিবর্তে কি বসাবাই, দেখো দুর্বলের ক্ষেত্রে আলফার পরিবর্তে বসাবো √K/C, √KB/C। কে হচ্ছে বিয়োজন ধ্রুবক, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, কেবি হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক। আর সবল অ্যাসিডের ক্ষেত্রে তো আলফার মানটা 1 বসালেই হবে, ঠিক আছে। সো এই দুইটুকু একটু মনে রাখো, তোমার অনেক কাজে লাগবে পিএইচ এর অঙ্কগুলো সলভ করতে। পাশাপাশি তোমার এখানে আসবে অ্যাসিডের শক্তিমাত্রা, একটা প্রশ্ন এখানে তোমার লাস্টে আসবে, সেটা হচ্ছে অ্যাসিডের শক্তিমাত্রা, এবং তোমার আরেকটা জিনিস আসবে হচ্ছে বাফার দ্রবণ, হ্যাঁ। সো বাফার দ্রবণ এইটুকু জিনিসই তোমার হচ্ছে টোটাল পড়াশোনা। দেখো খুবই সংক্ষেপে সুন্দর করে বললাম তোমাকে। এখানে কি আছে তোমার, এখানে তোমার প্রশ্ন আসবে হচ্ছে যে অ্যাসিডের শক্তিমাত্রা, যে কোন অ্যাসিড কত শক্তিশালী। সো অ্যাসিডের শক্তিমাত্রা, হ্যাঁ অ্যাসিডের শক্তিমাত্রা। সো যখন যে অ্যাসিডের শক্তিমাত্রা আসবে আমি তোমাকে সেখান থেকে বলে দিব। এটা পরীক্ষায় প্রশ্ন আসবে, এটা খ নম্বরেও আসবে এবং হচ্ছে আমাদের MCQতে আসবে। অ্যাসিডের শক্তিমাত্রা, কোন অ্যাসিড শক্তিশালী কোনটা দুর্বল, সো জিজ্ঞেস করবে। সো আমি সেখানে গিয়েই তোমাকে বলবো। তোমরা চলো, আর এখানে আসবে বাফার দ্রবণ। সো বাফার দ্রবণ, অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার, হ্যাঁ। সো এই বাফার দ্রবণের প্রশ্নগুলো আমি তোমাকে মাঝখানে যখন আসবে তোমাকে বলে দিব, বাফার দ্রবণের অঙ্কগুলো তোমাকে বলে দিব। বলছে কোন লবণটির জলীয় দ্রবণের পিএইচ এর মান 7-এর চেয়ে বেশি। 7-এর চেয়ে বেশি কথা কোনটা হবে, যেটা ক্ষারীয় হবে। পিএইচ এর মধ্যে এটা ক্ষারীয়, K2CO3 এটা ক্ষারীয়, তাহলে কি হবে, এটা 7-এর চেয়ে বেশি হবে। বলছে এত মোলার সালফিক অ্যাসিডের পিএইচ এর মান কত। খুবই সিম্পল, তাহলে এটা একটা অ্যাসিড, তুমি পিএইচ কি লাগবে একটু আগে শিখেছো,
মাইনাস লগ এইচ প্লাস, এইচ প্লাসের পরিবর্তে লিখবো ই, এটার তুল্য সংখ্যা কত আমরা জানি, সালফিউরিক অ্যাসিড তুল্য সংখ্যা 2, আলফার শক্তিশালী অ্যাসিড 1, সি কত, এই হচ্ছে সি। তাহলে বসাই দিচ্ছি আমি এখানে 5 × 10⁻³ সো হিসাব করবা, ক্যালকুলেটরে বসাই দেবা, উত্তর সিম্পলভাবে চলে আসবে, নো প্রবলেম। অ্যাসিডের শক্তি মাত্রা, এই দেখো অ্যাসিডের শক্তি মাত্রা, যখনই তোমাকে এরকম অ্যাসিড দিবে যেমন HClO4, H2SO4, HNO3, হ্যাঁ, সো আমি তোমাকে এই অ্যাসিডের শক্তি মাত্রা এখান থেকে দেখাই দিই, তাহলে ওখান থেকে তুমি উত্তর করে নিজে করবা। সাপোজ তোমাকে দিল কি H2SO4, তোমাকে দিল হচ্ছে কি HClO4, হ্যাঁ, বা তোমাকে দিল হচ্ছে HNO3 বা হচ্ছে H3PO4, এরকম মনে দিল। এখন খেয়াল করো কীভাবে তুমি বের করবা, যখন এগুলাকে বলে অক্সো অ্যাসিড, এগুলাকে কি বলে অক্সো অ্যাসিড, হ্যাঁ, এরকম অক্সিজেন থাকবে, সো অক্সো অ্যাসিড। সো অক্সো অ্যাসিডের ক্ষেত্রে আমরা শক্তিমাত্রা বের করবো কীভাবে, দেখবো যার কেন্দ্রীয় পরমাণু জারণ মান বেশি, সো উত্তর কী হবে, যে যার কেন্দ্রীয় পরমাণু জারণ মান বেশি, জারণ মান বেশি, জারণ মান বেশি হলে শক্তিশালী, জারণ মান বেশি হলে শক্তি বেশি, জারণ মান বেশি হলে কি শক্তি বেশি, এই হচ্ছে ঘটনা, শক্তিমাত্রা তার বেশি। এবার খেয়াল করো কার জারণ মান কত, হিসাব করো, এখানে অক্সিজেনের 4 × 8 -8, অক্সিজেন তো -2, আর এখানে হচ্ছে এখানে কত প্লাস, তাহলে হিসাব করলে আসবে হচ্ছে +7, এই ক্লোরিনের +7, 4 × 8, এখান থেকে 2 বাদ দিলে থাকবে হচ্ছে সালফারের +6, 3 × 6 থেকে 1 বাদ দিলে থাকবে হচ্ছে +5। সো বুঝতেই পারছো এটার শক্তি জারণ মান সবচেয়ে বেশি, এটা বেশি শক্তিশালী, তারপরে এটা, তারপরে এটা, এরকম। কখন যদি এমন হয় যে জারণ মান দুটো সমান হয়ে গেছে, যেমন হচ্ছে HNO3 এবং হচ্ছে H3PO4, জারণ মান সমান হয়ে গেছে, যেমন কত সমান, 4 × 8 থেকে 3 বাদল থাকে হচ্ছে 5, এখানে থাকে +5, এখানে কত 3 × 6 1 বাদল থাকবে +5, তো দুটোই +5। এবার কে বেশি শক্তিশালী, তখন দেখবা কার কেন্দ্রীয় পরমাণুটা ছোট, যার কেন্দ্রীয় পরমাণুটা ছোট, নাইট্রোজেন ছোট, হ্যাঁ, N ছোট, তো যেহেতু N ছোট তাই আমাদের উত্তর কি হবে, যেটা ছোট সেটা বেশি শক্তিশালী, সেটা মনে রাখবা। যখন দিকে কখনো সমান হয়ে যায় জারণ মান, যার কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট সে হচ্ছে শক্তিশালী, নাইট্রোজেন ছোট ফসফরাস থেকে তাই শক্তিশালী। সো এখান থেকে তুমি উত্তরটা একইভাবে দিয়ে ফেলতে পারবা, নিশ্চয়ই দিয়ে ফেলতে পারবা, ঠিক আছে। দেখো এখান থেকে উত্তর কী হবে, তাহলে দেখো কি আছে তোমার এখানে, যে আমরা এখানে বের করার চেষ্টা করি কোন একটা, এটা হবে না বুঝতে পারছি কারণ এটা পরে দিয়ে দিয়েছে, তারপর আমরা এটা দেখি, হ্যাঁ এটা হতে পারে, দেখো এটাই সেটা, যেখানে হচ্ছে কত +7, এটা হচ্ছে +6, এটা কত +5, তাহলে +7 সবচেয়ে বড়, সবচেয়ে বড় হবে। বলছি নিচের কোনটি অ্যাসিডিটির তীব্রতা অধিক, কোনটার তীব্রতা অধিক, দেখো HClO4 কারণের কেন্দ্রীয় জারণ মান আসবে 7, এটা আসবে 6, আর এটা আসবে কত +5, এটা আসবে কত +5। সো বুঝতে পারছো কোনটা শক্তিশালী, HClO4 সবচেয়ে বেশি শক্তিশালী। সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটা, মনে রাখবা H3BO3, বোরিক অ্যাসিড সবচেয়ে দুর্বল, হ্যাঁ দুর্বল, এই যে বোরিক অ্যাসিড H3BO3 এটা হচ্ছে সবচেয়ে দুর্বল, এটা খেয়াল রাখবে এখান থেকে। সো কোনটির তীব্রতা সবচেয়ে বেশি, সো আবারও খেয়াল করো HClO4 আছে মানে এটার তীব্রতা সবচেয়ে বেশি হবে, কোনটা কি +7 হয়, কেন্দ্রীয় পরমাণু জারণ মান। HCO3 এর অনুবন্ধী ক্ষারক কোনটি, মনে রাখবা অনুবন্ধী ক্ষারক বললে কি করব, H+ বাদ দিব, H+ বাদ দিব, ঠিক আছে। দেখো HCO3 আছে, তাহলে HCO3 থেকে H যদি বাদ দিই তাহলে কি হবে, CO3 মাইনাস হবে, অনুবন্ধী ক্ষারক বের করতে বললে H+ বাদ দিব। সো নিচের কোন জোড়াটি নিয়ে বাফার দ্রবণ তৈরি হয়, এবার খেয়াল করো বাফার দ্রবণ, সো বাফার দ্রবণের প্রশ্নটি তোমাকে দেখাই দিই, যে বাফার দ্রবণ চলে আসছে আমাদের এখানে, দেখো সো বাফার দ্রবণ কখন হবে, যে দুর্বল অম্ল, এক নম্বর কী হতে হবে তোমার, যে দুর্বল অম্ল, হ্যাঁ, সো দুর্বল অম্ল প্লাস তার লবণ, দুর্বল অম্ল প্লাস তার লবণ, যেমন তোমার কি আছে দুর্বল অম্ল CH3COOH, আর তার লবণ কি আছে CH3COONA, এটা একটা হতে পারে। বা 2 নম্বর হতে পারে কি, যে দুর্বল ক্ষার প্লাস তার লবণ, সো দুর্বল ক্ষার প্লাস তার লবণ, যেমন এরকম উদাহরণ কি আছে, সবচেয়ে কমন আমরা ব্যবহার করি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর তার লবণ হচ্ছে কি NH4COONA, ঠিক আছে, NH4COONA আমরা ব্যবহার করতে পারি, বা হচ্ছে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে NH4Cl, যদি আমরা এখানে এটা দিই, এটা নিব আমরা, সো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে তার লবণ। বা এখানে আরও অনেক উদাহরণ আসতে পারে, এরকম হতে হবে, মানে দুর্বল অম্ল আর তার লবণ হতে হবে, দুর্বল ক্ষার তার লবণ হতে হবে, এরকম, ঠিক আছে। আর আমাদের আটা রয়েছে রক্তের বাফার, হ্যাঁ বাইকার্বনেট বাফার, এটা আছে কি আমাদের রক্তের বাফার। সো এই 3 ধরনের বাফার তুমি আমাদের বইয়ে পাবা, সো এর মধ্যে তোমার প্রশ্ন আসবে রক্তের বাফার, ঠিক আছে। রক্তের বাফার আসলে দেখাই দিব। সো আমরা এখান থেকে দেখি কোন অপশনটা হবে, আমরা কোনটা খুঁজে পাই কিনা। দেখো করেছিল বাফার দ্রবণ তৈরি হয়েছে কোনটা জিজ্ঞেস করেছে, এই দেখো এটা HNO2 NaNO2, এই যে এটা শক্তিশালী, এটাও শক্তিশালী, এটা হবে না, এটাও শক্তিশালী, এটাও ক্ষার, তাও হবে না। এটা দেখো অ্যাসিড আর তার লবণ, হ্যাঁ অ্যাসিড লবণ, আর এখানে দেখো HNO3 অ্যামোনিয়াম নাইট্রেট, ঠিক আছে। সো এটা আমাদের হয়নি, এখান থেকে, সো এটাই হবে একমাত্র, এটা আছে যে
দুর্বল অ্যাসিড তার লবণ, দুর্বল অ্যাসিড তার লবণ, ঠিক আছে। মানব রক্তে কোন বাফার, একটু বললাম রক্তের বাফার, বাইকার্বনেট বাফার Na CO3H2CO3। সো মানে সোডিয়াম বাইকার্বনেট আর H2CO3 আমরা লিখে রাখতে পারি এখানে। দেখো যে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট লিখে দিলাম আমরা যে NaHCO3 যোগ হচ্ছে কি যে H2CO3 কার্বনিক অ্যাসিড আর তার হচ্ছে লবণ, ঠিক আছে। সো এখান থেকে আমরা এটা বুঝে ফেললাম বাইকার্বনেট বাফারের পর। এবার চলে যাই আমরা দেখো বলছি কোনটি অম্লীয় বাফার দ্রবণ, বাফারের শর্ত কি। সো মনে রাখবা বাফারের শর্ত, বাফার দ্রবণের শর্ত কি। সো বাফার দ্রবণের শর্ত হচ্ছে যে যে কি হবে যে N উইক মানে যে দুর্বল থাকবে তার মোল সংখ্যা বেশি থাকবে কার থেকে, যে শক্তিশালী থাকবে তার তুলনায়। হ্যাঁ, N উইক গ্রেটার দেন কি N স্ট্রং। সো তুমি দেখো এখানে কি করেছো, দুটো জিনিস তুমি নিচ্ছ এখানে। সাপোজ আমরা এই উদাহরণটা দেখি যে 30 ml 0.1 মোলার দুর্বল অ্যাসিড, 20 ml 0.1 মোলার একটা শক্তিশালী কি ক্ষার। এখন এদের দুজনের মধ্যে এটা শক্তিশালী, এটা হচ্ছে দুর্বল। সবাইকে দেখতে হবে কার মোলটা বেশি। 30 আর 0.1 গুণ করলে হয় হচ্ছে 3, 20 আর 0.1 গুণ করলে হয় কত 2। তাহলে এখানে তো ঠিক আছে দুর্বল অ্যাসিড আর শক্তিশালী ক্ষার আছে, যেটা কিনা যুক্ত হয়ে তৈরি করবে দুর্বল অ্যাসিড আর তার লবণ তৈরি করবে। অর্থাৎ যেহেতু এই যে দেখো শর্তটা কি N উইক আর N স্ট্রং, এবার দেখলাম যে N উইকটা বেশি, তাহলে এটাই আমাদের উত্তর হবে। অন্যগুলো আমরা তুমি চেক করে দেখো, এখানে দেখো শক্তিশালী শক্তিশালী এটা হবেই না। দেখো এখানে কি আছে তো উঠে নেই লেখাটা, সো এটি উত্তর হবে। পানির আয়নিক গুণফলের মান কত, যে 1 × 10⁻14। হ্যাঁ, পানির আয়নিক গুণফলের মান। কেসি এর মান কোনটা সঠিক, মনে রাখবা কেসি এর মান 0 বা অসীম হয় না, এই কথাটা খেয়াল রাখবা। কেসি এর মান 0 বা অসীম হয় না। তার মানে কত হতে পারে, কেসি এর মান অবশ্যই 1 হতে পারে, 1 কোনো সমস্যা নেই, 0 বা অসীম হবে না। দুর্বল আমরা এক্ষেত্রে আমরা জানি আলফা কি হবে, বিয়োজন মাত্রা আলফা, √Ka/C, √Ka/C এত সমান কি হবে আলফা, আলফার সূত্র। সবুজ রসায়নের মূলনীতি কয়টি, 12টি আমরা আগেই দেখেছি। এখানে 450 ডিগ্রি তাপমাত্রায় কেপি এর মান, দেখো এরকম অঙ্ক যখন আসবে কেপি কেসি আমরা কিন্তু সৃজনশীল যেভাবে করতাম তো সেই নিয়মগুলো আমাদের জানাই আছে, সেভাবে করবো। সো আমি একটা ডেমো এখানে রেখে দিয়েছি, এরকম আসতে পারে। কোনটা ক্ষারীয় বাফার, দেখো কি থাকতে হবে, একটা দুর্বল ক্ষার। ক্ষারীয় বাফার মানে দুর্বল ক্ষার থাকতে হবে, দুর্বল ক্ষার আর তার লবণ। এখন খেয়াল করে দেখো, এই দেখো দুর্বল ক্ষার আর তার লবণ, যে ধরনটা লিখেছিলাম সেটাই তুমি সরাসরি পাচ্ছ। নিচের কোনটির H+ এর ঘনমাত্রা সর্বাধিক, তো তোমাকে কি করতে হবে, এখান থেকে দেখো যে এই যে তুমি বের করবা যে pH সমান সূত্র কি জানো, -log H+। হ্যাঁ, তো দেখো H+ এর মান যত বেশি হবে, হ্যাঁ H+ যত বেশি এই pH এর মান তত কমবে। এদের সম্পর্কটা হচ্ছে উল্টা, H+ বেশি মানে সেটা তীব্র অ্যাসিড। হ্যাঁ, তাহলে pH এর মানটা কমবে। সো এটা বেশি হলে এটা কমে, মনে রাখবা এটার সাথে সম্পর্ক হচ্ছে কি এর মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক আর কি, তুমি আইডিয়া করতে পারো আর কি। সো দেখো কোথায় আমাদের হচ্ছে pH সর্বাধিক, কোথায় pH এর মান বেশি মানে কি H+ এর মান, pH এর মান কম মানে কি H+ সর্বাধিক, তাহলে এটা আমাদের উত্তর হবে। বিশুদ্ধ পানির pOH কত, pOH বাজেট জিজ্ঞেস করতো যে pH কত, তা উত্তর হয়তো কত 7। বিশুদ্ধ পানির pH হচ্ছে বা pOH দুইটা হচ্ছে কত 7, ঠিক আছে। সো এটা আমরা জানি, কোনো সমস্যা নাই। এত এর অনুবন্ধী অম্ল, এবার বলেছে অনুবন্ধী ক্ষার না, একটা প্রশ্ন দেখাইছিলাম অনুবন্ধী অম্ল। তো অনুবন্ধী অম্ল আসলে H+ অ্যাড করবো। সো জিনিসটা মনে রাখবা তুমি এভাবে যে অম্ল আছে অ্যাড করবো, শেষ কি অ্যাড করবো H+, অনুবন্ধী অম্ল বললে H+ অ্যাড করবো। তো দেখো H2O এর সাথে আরেকটা H দিলে কি H3 হয়ে যাবে, দেখো H3+O। নিচের কোনটি দ্রবণের pH এর মান সবচেয়ে বেশি, সো বের করবো, নর্মালি আমরা বের করবো যে pH এর মান কোথায় সবচেয়ে বেশি, pH বের করবো, প্রত্যেকটা দেখবো কোথায় বেশি হয়। তবে খেয়াল করে দেখবা এগুলো কিন্তু ক্ষার, সো তুমি এগুলো কিন্তু আগে pOH বের করবা। হ্যাঁ, তারপরে তুমি 14 থেকে বিয়োগ করে তুমি কিন্তু pH সমান 14 - pOH করে কিন্তু pH বের করবা। খেয়াল করে এগুলো ক্ষারেরগুলোতে আগে pOH বের করতে হয়। হাইড্রাসিড অনুসারে তীব্রতা নির্ভর করে কোনটির উপরে, অ্যানায়নের আকার উপরে। হাইড্রাসিড অ্যাসিড একটা আমাদের রয়েছে, দেখো হাইড্রাসিড অ্যাসিডেরটা আমি এখানে তোমাকে রিভিউ করে দিই তাহলে। যে হাইড্রাসিড অ্যাসিড আমাদের যেখানে ছিল, এই দেখো এখানে চলে আসে, আমি তাহলে তোমাকে আমি তাহলে আরেকটা দেখাই দিই। হচ্ছে তাহলে কি এটা আমাদের অক্সো অ্যাসিড A নাম্বারে। হ্যাঁ, এবার তোমাকে আরেকটা দেখাচ্ছি B নাম্বার, সেটা হচ্ছে কি হাইড্রাসিড। হাইড্রাসিড মানে হচ্ছে আমাদের কোনগুলো, মানে হচ্ছে HX অর্থাৎ HCl, HBr, হ্যাঁ HI, এগুলা কথার কথা। সো এগুলো আমাদের কোনটা বেশি শক্তিশালী, সো মনে রাখবা যেটা হচ্ছে অ্যানায়ন বড় সেটা বেশি শক্তিশালী, কারণ অ্যানায়নটা যেটা বড় সেখান থেকে হাইড্রোজেন খুব সহজে চলে আসতে পারে দ্রবণে, তাহলে সেটা বেশি শক্তিশালী। অ্যানায়ন বড় হলে সেটা বেশি শক্তিশালী হয়। আয়োডিনেরটা বড়, তাহলে হাইড্রোজেন আয়োডাইড বেশি শক্তিশালী, HCl এর থেকে হাইড্রোজেন আয়োডাইড বেশি শক্তিশালী। সো হাইড্রাসিডেরটা আমরা এখান থেকে বুঝে ফেললাম। ওকে, সেটা আমাদের এখান থেকে হয়ে গেল। দেখো তারপর আমাদের কি জিজ্ঞেস করেছে, তাহলে অ্যানায়নের আকারের উপর নির্ভর করে অ্যানায়নের আকার বড় হলে শক্তিশালী অ্যাসিড হয়। অক্সো অ্যাসিডের সময় তীব্রতা বেশি, সো আগেই দেখেছি আমরা, এখানে খেয়াল করে হিসাব করবো আমরা। এখানে আমাদের আসতেছে কত HNO3 হিসাব করে আসবে হচ্ছে +5, HCl3 3 × 2 = 6, 6 থেকে 1 বাদলে কত আসবে +5,
4 দুগুণে 8, 8 3 বদলে কত আসবে +5, ও সব +5 আসতেছে, খেয়াল করো। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 থেকে 2 বদলে হচ্ছে 4, তো +4 আসতেছে। বলছে কোনটা তীব্রতা বেশি, তাহলে +5 গুলো আমার তীব্রতা বেশি হবে। তো এদের মধ্যে কোনটা বেশি তীব্র হবে খেয়াল করে দেখো। আমরা শিখেছিলাম যদি কখনো সবার জারণ মান সেম হয়ে যায়, কখনো যার যার জারণ মান সেম হবে, তাদের মধ্যে তুলনা করবো কিভাবে, কার কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট। নাইট্রোজেন ছোট, এই ক্লোরিন আর ফসফরাস থেকে নাইট্রোজেন ছোট, তাহলে নাইট্রোজেন বেশি শক্তিশালী হবে, শেষ। আর এর তো এমনিতেই কম, বাদ। মানুষের রক্তের পিএইচ কত, আমরা জানি মানুষের রক্তের পিএইচ 7.4, আর উর্বর মাটির অন্য অত্যানুকূল পিএইচ কত, 7 থেকে 8। এই যে দুইটা বললাম পিএইচ এর ব্যবহার, তাহলে এটা কিন্তু ইগনোর করা যাবে না। এই পিএইচ এর ব্যবহার থেকে তুমি একবার বই থেকে তোমার কাছে যে দাগানো লাইনগুলো আছে, দাগানো বই আছে, একবার অবশ্যই পড়ে নিবা টিএম, কারণ এগুলো মুখস্থ প্রশ্ন, আসলে কিচ্ছু করা নাই, না পারলে কিছু কোনো উপায় নেই, মুখস্থ দাগাইতে হবে। সো এখানে তোমার কিন্তু সব মিলে ঘুরে ফিরে আমি প্রশ্নগুলো দিয়ে দিলাম, এখানে যা যা প্রশ্ন ছিল। সো আশা করি এখান থেকে তুমি বুঝতে পেরেছো। আর আমাদের অ্যাডমিশন ব্যাচে যারা যুক্ত হতে চাও, আমাদের কিন্তু অলরেডি অ্যাডমিশন ব্যাচ শুরু হয়ে গেছে, আমাদের ভর্তি শুরু হয়ে গেছে। এটা হচ্ছে দেখো ভার্সিটি ক প্লাস গুচ্ছা আমাদের ব্যাচ রয়েছে, সেখানে কিন্তু আমাদের একটা অফার চলছে এখন পরীক্ষা চলাকালীন। 3299 টাকায় তুমি হচ্ছে সব কিছু দেখো, যা যা তোমার প্রয়োজন সব কিছু এখানে আছে, ডিটেলসটা দেখে নিতে পারো। তো এখান থেকে নিতে পারো, এবং তোমাদের জন্য একটা স্পেশাল অফার এখন থাকছে, যারা এই মুহূর্তে আমাদের সাথে ভার্সিটি ক প্লাস গুচ্ছা এই ব্যাচে যুক্ত হয়ে যাবে, তারা কিন্তু আমাদের যে ওয়ান শট ব্যাচ, অর্থাৎ কেমিস্ট্রি তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পরীক্ষা হচ্ছে বা হবে বা হয়ে গেছে, মানে সামনেই হবে, কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা আছে, এবং এরপরে কিন্তু ম্যাথ আছে, ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, হ্যাঁ। সো সবগুলো কিন্তু তুমি কিন্তু ফ্রিতেই সেই ক্লাসগুলো তোমার প্রয়োজন হলে দেখে নিতে পারো। আমরা কিন্তু আমাদের ওয়ান শট বেসে যা পড়িয়েছি সেখান থেকে এর বাইরে, স্লাইড থেকে বাইরে কোনো প্রশ্ন আসেনি। যে তুমি অনেকেই দেখেছো অনেক বোর্ডে প্রশ্ন কঠিন হয়েছে, সো সেগুলোও কিন্তু আমাদের স্লাইডে ছিল, আমরা যেগুলো পড়িয়েছি মানে আমাদের ওয়ান শট ব্যাচে, তো সেগুলোতে কিন্তু অনেক বেশি হেল্পফুল হচ্ছে। স্টুডেন্টরা যারা ব্যাচে আছে তারা জানে, তারাই বলবে তোমাকে। সো যারা হচ্ছে এখন এই ব্যাচে যুক্ত হয়ে যাবে, তারা কিন্তু সেই ব্যাচগুলো ফ্রিতে এমনিতেই পেয়ে যাবে আর কি। সো যদি কারোর প্রয়োজন হয় নিতে পারো, সমস্যা নেই। আর এমনিতেও আমাদের সাথে যুক্ত হয়ে যাও ভার্সিটি ক প্লাস গুচ্ছ ব্যাচে। তাছাড়া যাদের টার্গেট মেডিকেল, তাদের জন্য সুযোগ রয়েছে মেডি ফিজিক্স এবং মেডি কেমিস্ট্রি ব্যাচ আমাদের রয়েছে, তারা সেখানে যুক্ত হতে পারো। আমি কিন্তু খুবই সুন্দরভাবে একদম গুছিয়ে তোমাদেরকে পড়িয়ে দেবো ফিজিক্স কেমিস্ট্রি, মেডি ফিজিক্স মেডি কেমিস্ট্রি, তোমার কোনো টেনশন থাকবে না। আমি যতটুকু তোমাকে পড়তে দিব ওই তুমি পড়বা, শেষ। তোমার এখান থেকে 100% তুমি নাম্বার কনফার্ম করতে পারবা পরীক্ষাতে, ঠিক আছে। আমি তো দেখেছি আমি কত সুন্দরভাবে গুছিয়ে তোমাদেরকে দিই, তোমার পড়া ইজি হয়ে যাবে। সো এটাই আমাদের টার্গেট থাকবে সেখানেও। সো একইভাবে আমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং ফিজিক্স ব্যাচ রয়েছে, টার্গেট ইঞ্জিনিয়ারিং, তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো খুব দ্রুতই। সো যুক্ত হওয়ার জন্য কী করবো আমরা, দেখো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন একটা মেসেজ দিয়ে রাখো। আর যদি সেই অফারটা পেতে চাও যে হচ্ছে ফ্রিতে তুমি হচ্ছে অ্যাডমিশন ব্যাচে ভর্তি এখন হয়ে ফ্রিতে ওয়ান শট ব্যাচটা নিতে চাও, তাহলে সেটা তুমি জানিও হোয়াটসঅ্যাপে, তাহলে তোমাকে দিবে, ঠিক আছে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সবাই একটা কমেন্ট তো করতেই পারো, তোমার জন্য এতক্ষণ কষ্ট করে আমি ক্লাস নিলাম, তো তুমি একটা কমেন্ট করলে, তোমার তো বাসায় শুয়ে তুমি ক্লাসটা করছো আরাম করে। সো আমি তো তোমাদের জন্য, তোমাদের সাপোর্ট করার জন্য ক্লাসটি নিলাম। সো তোমরা অবশ্যই একটা কমেন্ট বা একটা শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের ইউটিউব চ্যানেলে। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করে রাখো, সামনের পরীক্ষাগুলোর জন্য কিন্তু তোমার এরকম সাপোর্ট আসতে থাকবে। ভালো থাকো, দেখা হবে, আল্লাহ হাফেজ।